অন্ধভূমি গর্ভ হতে শুনেছিলে সূর্যের আহ্বান। প্রাণের প্রথম জাগরণে তুমি বৃক্ষ আদি প্রাণ, ঊর্ধ্ব শীর্ষে উচ্চারিলে আলোকের প্রথম বন্দনা। ছন্দহীন পাষাণের বক্ষ পরে আনিলে বেদনা, নিঃসার নিষ্ঠুর মরুস্থলে। আমরা রাগিনী বলি তাকেই, যা আপনার ভিতরকার সমুদয় সারেগামাগুলোকে সঙ্গীত করে তোলে। তারপর থেকে তাদের আর গোলমাল করার সাধ্য থাকে না। কিন্তু সঙ্গীতের ভিতরে এক একটি সুর অন্য সকল সুরকে ছাড়িয়ে বিশেষ হয়ে ওঠে। কোনোটাতে মধ্যম, কোনোটাতে কোমল গান্ধার, কোনোটাতে পঞ্চম, আবার কোনোটাতে বা বলাই। বলাইয়ের মধ্য দিয়ে আমরা দেখতে চেয়েছিলাম হাজার হাজার বছর পরের পৃথিবীকে, যে পৃথিবীতে আর সবুজ নেই, সমস্ত পাতা তার শুকনো হয়ে গেছে। যে পৃথিবীতে সূর্যের আলো প্রবলভাবে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তার বেঁচে থাকা অংশগুলোতে। সেই পৃথিবীতে দাঁড়িয়ে একটা ছোট শিমুল গাছের চারা লাগাবার স্বপ্ন দেখে বলাই। কিন্তু আজ কি আমরা সেই ধ্বংসের থেকে খুব দূরে আছি? আসলে আমরা হাজার বছর পরের যে কথা বলাইয়ের মধ্য দিয়ে শুনতে চেয়েছিলাম, দেখতে চেয়েছিলাম, জানতে চেয়েছিলাম, তা অনেক আগেই বলাইয়ের মতোই রবীন্দ্রনাথ ঠাকুর তার ধ্বংস গল্পের মধ্য দিয়ে বলে দিয়ে গেছেন। এই পৃথিবী ধ্বংসের জন্য উন্মুখ হয়ে আছে, আর তা আমাদের জন্য, মানব সভ্যতার জন্য। সারা পৃথিবীর মানব সভ্যতার বুকে নেমে এসেছে বিজ্ঞানের শ্রেষ্ঠতম অবদান। আজকের বিষ, বায়ু, বান, পলিথিলিন। মানুষ যে অমরত্বের আকাঙ্ক্ষা করত, এই জন্মেই নিয়েছে তার সেই অবিনশ্বরতা নিয়ে। উপকরণের সহজলভ্যতা তৈরি করেছে বস্তুগত আয়োজনের বাহুল্য, আর নরভুক ভোগী মানব সমাজ পৃথিবী জুড়ে তৈরি করেছে এই পলিথিলিন ব্যবহারের অপরিহার্যতা। কলের উন্নতি বা প্রোগ্রেস এত দূর পর্যন্ত যে সামুদ্রিক জীবের পেট থেকেও বেরিয়ে আসছে প্লাস্টিক। ভেবে দেখুন তো, যুদ্ধনীতি, ধর্মনীতি, রাষ্ট্রনীতি, পৃথিবীতে এমন কোন নীতি আছে যেখানে বলা হয়েছে নির্বিচারে প্রকৃতিকে ধ্বংস করা অন্যায়? নেই। তাই ভাবিকালের কোন বাগানে ফুটবে ক্যামিলের স্বপ্নের রজনীগন্ধা? বড় দেরি হয়ে যাচ্ছে না তো? পিয়েরের মতো আজ তো আমরা সবাই জড়িয়ে পড়েছি কোনো এক অদৃশ্য জীবের সঙ্গে যুদ্ধে। বিজ্ঞানের অগ্রগতিতে আমরা সবাই আজ অস্ত্র। নিঃশ্বাস ও স্পর্শেই ছড়িয়ে দিতে পারি মৃত্যু বিষ। ওই যে বললাম না, বিষ, বায়ু, বান। বলাই উত্তর যে নাটকটি আমরা বেছে নিয়েছি সেটি রবি ঠাকুরের ধ্বংস। ধ্বংস বলাইয়ের সিকুয়েল, তার দ্বিতীয় ভাগ। যাই বলি না কেন, আসলে আমাদের কাছে ছিল অপরিহার্য। তোমাদের একটা হালের খবর বলি। ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি প্রভৃতি দেশকে গত যুদ্ধের সময় স্বীকার করতে হলো যে যেটা বাহুল্য, ছোট বড় কোনো মানুষের তাতে কোনো অধিকার নেই। তখন তারা বুঝেছিল মানুষের আসল প্রয়োজনের ভার খুব বেশি নয়। অবশ্য যুদ্ধ অবসানে সে কথাটা ভুলতে তাদের দেরি হয়। বস্তুগত আয়োজনের অসঙ্গত বাহুল্যকেই যে সভ্যতার প্রধান লক্ষণ বলে মানা হয়, সে সভ্যতা অগত্যাই নরভোগ। নররক্ত শোষণের এই বিশ্বব্যাপী চর্চা একদিন আত্মহত্যায় ঠেকবে, এতে আর সন্দেহ করা চলে না।
যুদ্ধ করি নিরবধি, বাঁচিতে না পারো যদি, পরাভব করে আক্রমণ, কেমনে মরিতে হয় তবে, শেখো তাই পরিপ্রাণপণ। জীবনের এই পথ কে বলিতে পারে বাকি আছে কত, মাঝে কত বিঘ্ন শোক, কত ক্ষুরধারে হৃদয়ের ক্ষত, পুনর্বার কালী হতে চলিবে সে তপ্ত পথে, ক্ষমা করো আজিকার মতো। পিয়ের সোপ্যান, প্যারিস শহরে তার ছোট্ট বাসাটি। সারা জীবনের শখ গাছপালার জোর মিলিয়ে রেণু মিলিয়ে তাদের চেহারা রং স্বাদের বদল ঘটিয়ে একটা নতুন রকমের কিছু সৃষ্টি করা, তাতে কম সময় লাগত না। এক একটি ফুলের ফলের স্বভাব বদলাতে বছরের পর বছর কেটে যেত। এই কাজে যেমন ছিল তার আনন্দ, তেমনি ছিল তার ধৈর্য। বাগান নিয়ে তিনি যেন একেবারে জাদু করতে পারতেন। লাল হতো নীল, সাদা হতো আলতার রং, যেটা ফলতে লাগে 6 মাস তার মেয়াদ কমে দাঁড়াতো 2 মাস। যে করতো তার হাতের কাজের তারিফ, দামি মাল তাকে এমনি বিলিয়ে দিতেন। তিনি দাম চাইতে ভুলেছেন। ক্যামি, আমার মেয়ে, আমার সমস্ত কাজকর্মের সঙ্গী। বাগানের কাজে ওকে একেবারে পাকা করে তুলেছিলাম। মাটি খোঁড়া, বীজ বোনা, কলমের জোর লাগানো, সব কাজ নিজে হাতে করত। চেস্টনাট গাছের ছায়ায় আমাদের এই ঘরটা ছিল সেবায় শান্তিতে একেবারে মধুমাখা। ও সবাইকে বলতো, তোমরা জানো অনেক দামের আমাদের এই বাসা, রাজা রাজার মণিমাণিক্য দিয়ে নয়, তৈরি হয়েছে দুটি প্রাণীর ভালোবাসা দিয়ে। আমাদের প্রাণের হৃদয়ের ছন্দের একটা স্বাভাবিক লয় আছে, তার উপরে তো দ্রুত প্রয়োজনের জবরদস্তি খাটে না। দ্রুত চলাই যে দ্রুত এগোনো, এ কথা সত্যি হতে পারে কলের গাড়ির ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে নয়। বাইরের বেগ অন্তরের ছন্দকে অত্যন্ত বেশি পেরোয় যখন বাহ্য প্রয়োজনে বড় বার বাড়ে, তখন মানুষ ব্যক্তিটি ধীরে ধীরে দূরে সরে যায়, কলের সঙ্গে তাল রাখতে পারে না। কল যায় এগিয়ে, তাকেই আমরা বলি অগ্রসরতা, প্রোগ্রেস। হে নবসভ্যতা, হে নিষ্ঠুর সর্বগ্রাসী, দাও সেই তপবন পুণ্য ছায়া রাশি। গ্লানিহীন দিনগুলি সেই সন্ধ্যা স্নান, সেই গোচারণ, সেই শান্ত সমগান। নিবার ধান্যের মুষ্টি বলকল বসন, মগ্ন হয়ে আত্মমাঝে নিত্য আলোচন মহাতত্ত্ব। জ্যাক মাঝে মাঝে আমাদের কাজে যোগ দিতে আসে। আমার মেয়ে ক্যামিলের সঙ্গে ওর বিয়ে হবার কথা। জ্যাক মাঝে মাঝে আমার মেয়েকে খুব ফিসফিস করে বলে, শুভদিন কবে আসবে? আমার মেয়ে কেবলই দিন পিছিয়ে দেয়, জানি না কেন। একদিন ক্যামিল এসে আমাকে বলল, বাবা, জার্মানির সঙ্গে যুদ্ধ বেঁধেছে ফ্রান্সে, তোমাকে যুদ্ধে যেতে হবে বাবা, তুমি ভয় পাবে না তো? আমি বললাম, ভয় ভয় কেন পাবো? বিয়াত্রিচের মৃত্যুর পর দান্তে যেমন ক্যাপ্টনার সঙ্গে যুদ্ধে গিয়েছিল, ওভাবেই যুদ্ধে যাব আমি। ক্যামিল তখন হলদি রজনীগন্ধা তৈরি করে তোলবার পরখ করছিল। বাবা, তুমি যুদ্ধ থেকে ফিরে এলে তোমাকে অবাক করে দেব, কিছু ভয় করো না, আমাদের এই বাগানকে আমি প্রাণ দিয়ে বাঁচিয়ে রাখবো। তোমাদের নিজ দেশ এতই কি দূরে? এ শোকার্ত নগরীর যাও মধ্য দিয়া, বোধ হয় তবু যেন জানো না এ পুরে কি মহান শোকানল দহিতেছে হিয়া। তবু যদি একবার দাঁড়াও হেথায়, কিছুক্ষণ মোর কথা শোনো মন দিয়া।
তাহলে বিদায়কালে বিষম ব্যথায় যাবে চলি উচ্চস্বরে কাঁদিয়া কাঁদিয়া। তিল মাত্র যার কথা করিলে বর্ণন, তিল মাত্র যার কথা করিলে শ্রবণ, মানুষ কাঁদিতে থাকে ব্যথিত অন্তর। সেই বিয়াত্রী চেহারা অভাগা নগর, সেই বিয়াত্রী চেহারা অভাগা জটিল বন্ধ হিংসায় উন্মত্ত পৃথিবী। যুদ্ধনীতি, বাণিজ্য নীতি, রাষ্ট্রনীতি তুমুল ঘোরদৌড় চলছে দেশে দেশে, জলে স্থলে আকাশে। বিভৎস সর্বভূক পেটুকতার উদ্যোগে পলিটিক্স নিয়ত ব্যস্ত। তার গাঁট কাটা ব্যবসার পরিধি আর ছড়িয়ে পড়েছে পৃথিবী। পূর্বকালে যুদ্ধ বিগ্রহের পদ্ধতিতে ধর্মবর্তী যেখানে মাঝে মাঝে বাধা খাড়া করে রেখেছিল, ডিপ্লোমেসি আজ সেখানে লাভ মারা হার্ডেল রেস খেলা করে চলেছে। জীবন ক্ষেত্রের যে কিনারাতেই ধর্মবুদ্ধিতে আগুন লাগানো হোক না কেন, সে আগুন তো সেখানেই থেমে থাকে না। ভোগী স্বভাবতই যে নিশ্চলতার সাধনা করে তার কোনো সীমা নেই। শান্ত হে মুক্ত হে হে সেদিন সকালে বিয়ে পেল সেনানায়কের কলঙ্ক শূন্য, আর একটা গোলা এসে পড়লো তাদের বাগান। মত পৃথিবী যে তাকে প্রাণ দিয়ে বাঁচিয়ে রেখেছিল, তার প্রাণ শুদ্ধ নিয়ে ছাড়খাড় করে গেল এই বাগানটি। ক্যামিল 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 ছিল না বেঁচে। মানুষের সাজে কেজে সাজিয়েছে অসুরে, আজ দেখি পশু বলে গাল দেওয়া পশুরে। মানুষকে ভুল করে গড়েছেন বিধাতা, কত মারে এত বাঁকা হতে পারে সিধাতা। দয়া কি হয়েছে তার হতাশের রোদনে, তাই গিয়েছেন লেগে ভ্রম সংশোধনে। আজ তিনি নবরূপী দানবের বংশে, মানুষ লাগিয়েছেন মানুষের ধ্বংসে। মানুষ লাগিয়েছেন মানুষের ধ্বংসে। বিষ বায়ুবান সকলের আশ্চর্য লেগেছিল সভ্যতার জোর দেখে যে 25 মাইল দূর থেকে গোলা এসে পড়েছিল এই বাগানে। একেই তো বলে কালের উন্নতি। আজ আর শুধু 25 মাইল নয়, সারা পৃথিবীর মানব সভ্যতার বুকে নেমে এসেছে বিজ্ঞানের শ্রেষ্ঠতম অবদান। আজকের বিষ বায়ু বান পলিথিলিন। মানুষ যে অমরত্বের আকাঙ্ক্ষা করত, সে জন্মই নিয়েছে সেই অবিস্মরণতা নিয়ে। আর নরভোগী মানব সমাজ পৃথিবী জুড়ে তৈরি করেছে এই পলিথিন ব্যবহারের অপরিহার্য। কালের উন্নতি বা প্রোগ্রেস এত দূর পর্যন্ত যে সামুদ্রিক জীবের পেট থেকেও বেরিয়ে আসছে প্লাস্টিক। ভেবে দেখুন, ধর্মনীতি, যুদ্ধনীতি, রাষ্ট্রনীতি, পৃথিবীতে এমন কোন নীতি আছে যেখানে বলা হয়েছে নির্বিচারে প্রকৃতিকে ধ্বংস করা অন্যায়? কোথাও বলা হয়নি। তাহলে ভাবিকালের কোন বাগানে ক্যামিল তার স্বপ্নের রজনীগন্ধা ফোটাবে? বড় দেরি হয়ে যাচ্ছে না? পিয়েরের মতো আজ আমরা সবাই জড়িয়ে পড়েছি কোনো এক অদৃশ্য জীবের সঙ্গে যুদ্ধে। বিজ্ঞানের অগ্রগতিতে আমরা সবাই আজ ব্যস্ত। নিঃশ্বাস ও স্পর্শেই আমরা ছড়িয়ে দিতে পারি মৃত্যু বিষ। ওই যে কিছু বললাম, বিষ বায়ু বান। এই বিষ বায়ু বান যুদ্ধের অস্ত্র রূপে যখন এক পক্ষ ব্যবহার করলে, তখন অন্য পক্ষ ধর্মবুদ্ধির দোহাই পারবে। আজ সকল পক্ষই বিষের সন্ধানে উঠে পড়ে লেগেছে। যুদ্ধকালে নিরস্ত্র পুরবাসীদের প্রতি আকাশ থেকে অগ্নিবাণ বর্ষণ নিয়ে প্রথমে শোনা গেল ধর্মবুদ্ধির নিন্দাবাণী, আর আজ দেখি ধার্মিকেরা স্বয়ং পাপ ও বজ্র সন্ধান করছে। পাপের দ্রুত চাল প্রতি পদেই বাহিরে জিতছে, কিন্তু সে জিত
অন্তরের মানুষকে হারিয়ে দিল, সম্পূর্ণ হারিয়ে দিল। মানুষ আজ নিজের গলা থেকে জয়মাল্য খুলে যন্ত্রের গলায় পরিয়ে দিচ্ছে, আর রসাতল থেকে দানব চিৎকার করে বলে উঠছে, বাহ বাহ বাহ। যেতে হবে আগে, কোনখানে নয়, শুধু আগে। কোন বন্ধুর সাথে হবে দেখা, কারো সাথে যাব, যাব সব আগে, আমি মাত্র একা। ঘরঘরিত রথবেগ গৃহভিত্তি করে দিল গ্রাস, হাহাকারে অভিশাপে ধুলি জলে খুবিল বাতাস সন্ধ্যার আকাশে। আধারে দীপ্ত সিংহ দ্বার বাগে, রক্ত বর্ণ অস্ত পথে ছোটে রথ, লক্ষ্য শূন্য আগে। অন্ধভূমি গর্ভ হতে শুনেছিলে সূর্যের আলো, প্রাণের প্রথম জাগরণে তুমি বৃক্ষ, আদি প্রাণ। ঊর্ধ্বশীর্ষে উচ্চারিলে আলোকের প্রথম বন্দনা, ছন্দহীন পাষাণের বক্ষ পরে আনিলে বেদনা, নিঃশ্বাস নিষ্ঠুর মরুস্থল, নিষ্ঠুর মরুস্থল। আমরা রাগিনী বলি তাকে, যা আপনার ভিতরকার সমুদায় সারেগামাগুলোকে সঙ্গীত করে তোলে। তারপর থেকে তাদের আর গোলমাল করার সাধ্য থাকে না। কিন্তু সঙ্গীতের ভিতরে এক একটি সুর অন্য সকল সুরকে ছাড়িয়ে বিশেষ হয়ে ওঠে। কোনোটাতে মধ্যম, কোনোটাতে কোমল গান্ধার, কোনোটাতে পঞ্চম, আবার কোনোটাতে বা বলা। ছোটবেলা থেকে আমার প্রকৃতিতে কেমন করে গাছপালার মূল সুরগুলোই হয়েছিল প্রবল। চুপচাপ চেয়ে চেয়ে দেখাই আমার অভ্যাস, নড়ে চড়ে বেড়ানো নয়। সবাই বলতো ড্যাবা ড্যাবা চোখ মেলে চেয়ে থাকা ছেলেটা কোনো কথা কইতে পারে না। আর আমার কাকা বলতো, ওকে তো মনে মনে অনেক বেশি ভাবতে হয়, তাইও বেশি কথা কইতে পারে না, শুধু সারাদিন চুপচাপ ওই আকাশের দিকে চেয়ে বসে থাকে। আমি চেয়ে থাকি আর চেয়ে চেয়ে দেখি। পূব দিকের আকাশে থরে থরে কালো মেঘ স্তম্ভিত হয়ে দাঁড়ায়। আমার সমস্ত মনটাতে ভিজে হাওয়া যেন শ্রাবণ অরণ্যের গন্ধ নিয়ে ঘনিয়ে ওঠে। ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ে, আমার সমস্ত গা যেন শুনতে পায় সেই বৃষ্টির শব্দ। সমস্ত আকাশ থেকে কি যেন একটা সংগ্রহ করে নেয় আমার মন। মাঘের শেষে আমের বোল ধরে, তার একটা নিবিড় আনন্দ জেগে ওঠে আমার রক্তের। একটা কিসের অব্যক্ত স্মৃতিতে ফাল্গুনে পুষ্পিত শালবনের মতোই আমার অন্তর প্রকৃতিটা চারিদিকে বিস্তৃত হয়ে ওঠে, ভরে ওঠে। একটা ঘন রং লাগে। তখন আমার একলা বসে বসে আপন মনে কথা বলতে ইচ্ছে করে। ওই যে পুরনো বটের কোটরে বাসা বেঁধে আছে একজোড়া অতি পুরনো পাখি, ব্যঙ্গমা ব্যঙ্গমা, ওদের সঙ্গে। কাকার সঙ্গে একবার পাহাড়ে গিয়েছি। রাত্রে বৃষ্টির পরে প্রথম সকালে সামনের পাহাড়ের শিকড় দিয়ে কাঁচা সোনা রঙের রোদ্দুর দেবদারু বনের ওপরে এসে পড়ে। আমি তখন কাউকে কিছু না বলে আস্তে আস্তে
ওই দেবদারু বনের নিস্তব্ধ ছায়াতলে একলা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে ওইসব প্রকাণ্ড প্রকাণ্ড গাছের ভিতরকার মানুষগুলোকে দেখতে পেত। তারা কথা কয় না, কিন্তু কিন্তু সমস্তই যেন জানে। ওই গাছের সদ্য গজিয়ে ওঠা কচি কচি পাতার সঙ্গে কি যেন একটা বয়স্ক ভাব আমার। আর ওই গাছের নিচে নতুন অঙ্কুরগুলো তাদের কোঁকড়ানো মাথাটুকু নিয়ে যখন আলোতে ফুটে উঠছে দেখতে পাই, তখন আমি ঝুঁকে পড়ে তাকে জিজ্ঞাসা করতাম, তারপরে 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 ওরা ওরা আমার চির অসমাপ্ত কথা। সুন্দরের প্রাণ মৃত্তিকার মর্তপটে দিলে তুমি প্রথম বাখানি, টানিয়া আপন প্রাণী রূপ শক্তি সূর্যলোক হতে, আলোকে গুপ্তধন বর্ণে বর্ণে বর্ণিলে আলোকে। ইন্দ্রের অবসরে আসে মেঘে হানিয়া কঙ্কন, বাষ্প পাত্র চূর্ণ করি লীলা নৃত্যে করেছে বর্ষণ। যৌবন অমৃত রস তুমি তাই নিলে ভরি ভরি, আপনার পুত্র পুষ্পিতে অনন্ত যৌবনা করি সাজাইলে বসুন্ধরা। কতগুলো ব্যথা আছে যা সম্পূর্ণ আমার একা। চারদিকের লোকের মধ্যে তার কোনো সাড়া নেই। কেউ গাছে ফুল তোলে, এইটি আমার বড় বাজে। আর কারো কাছে আমার এই সংকোচের কোনো মানে নেই, এটাও আমি বুঝেছি। যখন দেখি আমার বয়সী ছেলেগুলো, আমার সঙ্গীরা, একই তোমরা গাছের ডাল ভাঙছো কেন? আরে ছড়ি দিয়ে গাছগুলোকে মারছো কেন? গাছে ঢিল মারছো কেন? গাছের ডাল ভেঙে ফুল পাড়ছো কেন? এতটুকু লতা, বেগদিন হলদে নাম হারা সব ফুল, নীল নীল ফুলে বুকের মাঝখানটিতে ছোট্ট একটুখানি সোনার ফোঁটা, নিম গাছের ছোট ছোট চারা, কি সুন্দর তার পাতা। আমার কাঁদতে লজ্জা করে, পাছে সেটাকে কেউ পাগলামি মনে করে। আসলে ওরা তো বাগানের শৌখিন গাছ নয়, তাই ওদের নালিশ শোনবারও কেউ নেই। কতগুলো ব্যথা আছে যা সম্পূর্ণ আমার একা। যে জীবন মরণ তরুণ দ্বার, বারংবার করি উত্তরণ, যাত্রা করে যুগে যুগে অনন্তকালের তীর্থপথে, নব নব পান্থশালে বিচিত্র নূতন দেহরথে, তাহারি বিজয় ধ্বজা উড়াইলে নিঃশঙ্ক গৌরবে অজ্ঞাতের সম্মুখে
দাঁড়ায়। একটা শিমুল গাছের চারা বাগানের খোয়া দেওয়া রাস্তার মাঝখানে উঠেছে। এতটুকু যখন ওর অঙ্কুর বেরিয়েছিল শিশুর প্রথম প্রলাপটুকুর মতো, তখনই তা আমার চোখে পড়েছে। শিমুল গাছ বাড়েও দ্রুত, কিন্তু আমার আগ্রহের সঙ্গে পাল্লা দিতে পারে না। ওর পত্র সমৃদ্ধি দেখে ভেবেছিলাম এক আশ্চর্য গাছ। এমন সময়, ঠিক এমনই একটি সময়, আমি স্পষ্ট শুনতে পেলাম আমার কাকা মালিকে বলছে, এটাকে উপড়ে ফেলতে হবে। না 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 কাকা, আমি তোমার দুটি পায়ে পড়ি, উপড়ে ফেলো না। কাকি কাকি, তুমি কাকাকে বারণ করে দাও, গাছটা যেন না কাটেন। রেখে দিল। গোড়ায় বলাই যদি না দেখাতো তবে হয়তো ওটা আমার লক্ষ্যই হতো না। বলাইকে নতুন গোলাপের চারা, এমনকি বাগানের ধারে নতুন শিমুল গাছের লোভ দেখিয়েও 2-4 বার এর মৃত্যুদণ্ডের প্রস্তাব করেছিলাম, কিন্তু কাটবার কথা বললেই আটকে ওঠে বলাই। গাছটা বছর খানেকের মধ্যে নির্লজ্জের মতো বেড়ে উঠল। আর ওদিকে আমার নিঃসন্তান ঘরে কাকির কোলে মানুষ হওয়া মা মরা ছেলেটাকে 10 বছর বাদে আমার দাদা বিলেত থেকে ফিরে এসে বিলিতি কায়দায় শিক্ষা দেবেন বলে নিয়ে চলে গেলেন সিন্ধু। কাকির কোল ছেড়ে বলাই চলে গেল। আমাদের ঘর হলো শূন্য। 2 বছর যায়। বলাইয়ের কাকি গোপনে চোখের জল মুছেন আর বসে বসে চিন্তা করেন, এতদিনে নিশ্চয়ই বলাই তার ওই শূন্য শোবার ঘরের শৈশবের সমস্ত চিহ্নকে ছাড়িয়ে অনেক বড় হয়ে উঠেছে। ওগো শুনছো? একজন ফটোগ্রাফওয়ালাকে ডেকে আনো। বলাই সিমরে থেকে চিঠি লিখেছে। ওই চিঠিতে লিখেছে যে এই শিমুল গাছের একটা ফটোগ্রাফ পাঠিয়ে দিতে। বিলেতে তার বন্ধুর ছবি সে নিয়ে যেতে চায়। দেখো, এই দেখি তোমরা তোমরা বলাইয়ের গাছটা কেটে ফেলেছো। ওই গাছ যে ছিল তার বলাইয়ের প্রতিরূপ, তার প্রাণের দোষণ। মানুষ অমিতাচারী, অরণ্যের প্রতি মমত্ব বোধ সে হারিয়েছে। যে তার প্রথম শরীর, দেবতার আতিথ্য যে তাকে প্রথম বহন করে এনে দিয়েছিল, সেই তরুলতাকে নির্মম ভাবে নির্বিচারে আক্রমণ করল। আশীর্বাদ নিয়ে এসেছিল যে শ্যামলা বনলক্ষ্মী, তাকে অবজ্ঞা করে মানুষ অভিসম্পাদ বিস্তার করে। মানুষ বৃদ্ধভাবে প্রকৃতির দানকে গ্রহণ করেছে। প্রকৃতি সহজ দানে তার কুলন, তাই সে নির্মম ভাবে নির্মূল করেছে ওই বন। আবার মরুভূমিকে ফিরিয়ে আনবার উদ্যোগী হয়েছে। এই সমস্যা আজ শুধু এখানে নয়, মানুষের সর্বগ্রাসী লোভের হাত থেকে অরণ্য সম্পদকে রক্ষা করা সর্বত্রই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিধাতা পাঠিয়েছিলেন প্রাণকে, চারিদিকে তারই আয়োজন রেখেছিলেন। মানুষই নিজের লোভের দ্বারা মরণের উপকরণ জুগিয়েছে। তাই মানুষের সমাজে আজ এত অভিসম্পাদ। বিধাতার যা কিছু কল্যাণের দান, আপন কল্যাণ বিস্তৃত হয়ে তোমরা তাকেই নষ্ট করেছ। বসুন্ধরার যে অনিষ্ট আমরা করেছি, তাহা ফিরিয়ে দিতে পারবো কোনদিন? ফিরিয়ে দিতে পারবো ওই শিমুল গাছটাকে? ওই গাছটা যে আমার বলাইয়ের দোষণ, প্রতিরূপ। বলাই, এই ছেলের আসল বয়স সেই কোটি বৎসর আগেকার দিন, যেদিন সমুদ্রের গর্ভ থেকে নতুন জায়গা পঙ্কস্তরের মধ্যে পৃথিবীর ভাবী অরণ্য আপনার জন্মের প্রথম ক্রন্দন উঠিয়েছে। সেদিন পশু নেই, পাখি নেই, জীবনের কলরব নেই। চারিদিকে শুধু পাথর আর পাক আর জল।
কালের পথে সমস্ত জীবের অগ্রগামী গাছ সূর্যের দিকে জোড়হাত তুলে বলেছে, আমি থাকবো, আমি বাঁচবো, আমি চিরপথী। মৃত্যুর পর মৃত্যুর মধ্য দিয়ে অন্তহীন প্রাণের বিকাশ তীর্থে যাত্রা করব, রৌদ্রে বাদলে দিনে রাত্রে। গাছের সেই রব আজও উঠেছে বনে বনে, পর্বতে প্রান্তর, তাদেরই শাখায় পত্রে ধরণীর প্রাণ বলে বলে উঠছে, আমি থাকব। বিশ্ব প্রাণের মুখ ধাত্রী এই গাছ নিরবিচ্ছিন্ন কাল ধরে দুলোকে দহন করে পৃথিবীর অমৃত ভাণ্ডারের জন্য প্রাণের তেজ, প্রাণের রস, লাবণ্য সঞ্চয় করে তার উৎকণ্ঠিত প্রাণের বাণীকে অহর্নিশি আকাশে উচ্ছ্বসিত করে তুলছে আর বলছে, আমি থাকবো, আমি আমি থাকবো। সেই বিশ্ব প্রাণের বাণী কেমন একরকম করে আপনার রক্তের মধ্যে শুনতে পেয়েছিল আমাদের